মর্নিং গাইস। আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আর নতুন একটা জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি আজকে। তো আজকে হচ্ছে গিয়ে 28 তারিখ, ঠিক আছে? তো হ্যাঁ চলো তো এখন অলমোস্ট রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ ফুল রেডি হয়ে গেছি। আমি আজকে রাইডিং প্যান্টটা পরিনি, আজকে রাইডিং জিন্সটা পরে যাচ্ছি, বিকজ আজকে একটা ছোট্ট ট্রেক করার আছে, ব্যাম্বু ট্রেক, যেটা আমরা করব, লিভিং রুট ব্রিজের যে ট্রেকটা। তো এখন সবাই এই যে বাইক ফাইক রেডি হয়ে গেছে, সবাই লাগেজ বেঁধে নিয়েছে, আমি এখনও লাগেজ বেঁধে উঠতে পারিনি। তো আজকে যে হোমস্টেটা এখন আমরা আছি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে আরেকটা হোমস্টে, যেটা আমরা চেরাপুঞ্জিতে বুক করেছি। তো ওইখানে চলে যাব, ওখানে জাস্ট লাগেজটা ড্রপ করে আমরা চলে যাব হচ্ছে ঘুরতে। তো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো চলো ব্রেকফাস্ট আগে সেরে নিয়ে তারপরে আবার বাকি ডিটেলস দিচ্ছি। রোজ কিচেনে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে দেখাই, এই তো বৌদি অ্যাজ ইউজুয়াল লেগে পড়েছে কাজে, এবং সার্ভ চলছে। আর ব্রেকফাস্টে আছে হচ্ছে পুরি, চাটনি, বয়েলড এগ, আর তরকারি কই? Yes, this one. ভেরিস তরকারি, এই যে পুরি সবজি। এটা ওয়াটারপ্রুফ তো তুমি? হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ তো, তরকারি তো ঢুকিয়ে ফেলতে আচ্ছা, ওয়াটারপ্রুফ তরকারি প্রুফ ধরি না, তাহলে দিলে বলাই দিয়ে চলে উঠে যাবে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা ফাটাফাট বেরোবো, বেরিয়ে চলে যাবো হচ্ছে আমাদের নতুন লোকেশনে আজকে। তো গাইজ বেরিয়ে পড়েছি এখন হচ্ছে আমরা এই হোমস্টে থেকে। আর এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের চেরাপুঞ্জির দিকে। আর চেরাপুঞ্জিতে যে নতুন হোমস্টেটা আমরা কালকে নিয়ে বুক করে এসেছিলাম, তো সেখানেই আজকে গিয়ে উঠবো আর কি। এখন ওখানে জাস্ট লাগেজটা রাখবো আর বেরিয়ে পড়বো ঘুরতে। তো এখান থেকে ওই নতুন যে হোমস্টেটায় থাকছি আমরা, সেখানের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। আর টাইম লাগবে মোটামুটি 25 থেকে 30 মিনিট, মানে আধ ঘন্টার মতো সময় লাগতে পারে। তো একবারে ননস্টপ যাবো, ওখানে গিয়ে দাঁড়াবো, জাস্ট লাগেজটা আনমাউন্ট করবো আর বেরিয়ে পড়বো। আমার সাথে একটু এগিয়ে গেছে, আমি একটু পিছনে ছিলাম ভিডিওটা করার জন্য, ক্যামেরাটার মাইকটা লাগানো হয়নি। তো যাই হোক, এখন ওয়েদার বেশ ভালো, রাতের দিকে কিন্তু ভালো ঠান্ডা ছিল। আর এখন ওয়েদার একদম চকচকে রোদ, আর রোদটা গায়ে কিন্তু বেশ ভালো লাগছে। এখন ভেতরে কোনো রাইনার্স কিছু নেই, এমনি নর্মাল টি শার্টের ওপর রাইডিং জ্যাকেট পরেই যাচ্ছি। আর রাইনারটা ভেতরে রয়েছে, এক্সট্রা নিয়ে যেতে হবে, কারণ বাই চান্স যদি আসার সময় ঠান্ডা লাগে। আর এই পাহাড়ের যে রাস্তা, ওইদিকে দেখো ক্যানিয়নটা কত সুন্দর লাগছে ওইদিকে। এগুলো তোমাদের এই সাইডটা অলরেডি কালকে দেখিয়েছিলাম, মানে এই সামনে যে ভিউ পয়েন্টটা কালকের ভিডিওটাতে যেটা তোমরা দেখলে, যেখানে আমরা ভুট্টা খেয়েছিলাম, তো ওইখানটা ক্রস করেই আমাদের যেতে হবে। তারপরে হচ্ছে যেখানে আমরা ওই ওয়াটারফলটা দেখতে গেছিলাম, ওটাও ক্রস করতে হবে। ওইসব ক্রস করে হচ্ছে তারপরে চেরাপুঞ্জি সিটি। পাহাড়ে হয়তো অনেকেই রাইড করেছে, বা যারা করেনি, যারা নতুন এখনও রাইডাররা সবাই শুরু করছে আর কি জার্নি তাদের। তো তাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন পাহাড়ে বাইক চালাবে, কয়েকটা জিনিস মনে রাখার জন্য আমি কোনো মানে ওই টেকি ভাষা বা বইয়ের ভাষা বলবো না, সোজা বাংলা ভাষায় বোঝাচ্ছি তোমাদের। তোমরা যেরকমভাবে বাইকে কন্ট্রোল করতে পারবে সেইভাবেই বাইককে চালাও। অনেকে তোমাকে বলবে পাহাড়ে ইঞ্জিন ব্রেকিং ছাড়া নামবে না, এই করবে না, ব্রেক বেশি ইউজ করবে না। আমি সেটা একদমই বলবো না। তুমি যেভাবে কন্ট্রোল করতে পারবে গাড়ি, সেইভাবেই তুমি নামো। আর তার থেকে বড় কথা হচ্ছে এইটুকু খালি খেয়াল রাখবে যে ডিস্ক যখনই তুমি বেশি ইউজ করবে, ডিস্ক কিন্তু হিট হবে ফ্রিকশানে। এবার এই ফ্রিকশানের হিট হওয়ার জন্য কিন্তু ডিস্ক গরম হয়ে গেলে ব্রেক লাগবে না। তো সুতরাং বুঝে শুনে ব্রেকিং করা আর বুঝে শুনে ইঞ্জিন ব্রেকিং করাটা কিন্তু জরুরি। তো সুতরাং সেটা চালাতে চালাতে অভ্যাস হবে। এখন যে যতই বলুক না কেন, বইয়ের ভাষায় বোঝালে কেউ হারগিজ বুঝে উঠতে পারবে না যতক্ষণ না সেই মানুষটা নিজে সেই সিচুয়েশনে পড়বে। তো এটাই বলবো যে পাহাড়ে রাইড করতে কিন্তু মজা খুব লাগে, একটু সাবধানে করবে,
কোনো ওভার স্পিডিং করবে না। সব থেকে বড় জিনিস যেটা, ওভার স্পিডিং করবে না, আর ক্রস লেনে কখনো ওভারটেক করবে না যখন কোনো টার্নের সামনে আসো, কারণ তুমি কিন্তু জানো না যে উল্টো দিক থেকে কে আসছে, তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, ওটা তোমার কিন্তু ব্লাইন্ড স্পট। এই যে আগে দেখছো, এইটাই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা কালকে যেখানে আমরা এসেছিলাম আর কি, যেখানে আমরা ভুট্টা খেয়েছিলাম আর তোমাদেরকে এই এখানে ক্যানিয়নটার আর কি দেখিয়েছিলাম ভিডিওটা। তো এই যে কালকে আমরা ঠিক এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম। তোমাদের একটু বলে রাখি একটা জিনিস, যেটা অনেকেই কনফিউজ হয় আর কি, মানে আমরাও এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তো এখানে কিন্তু দুটো আলাদা আলাদা জায়গা আছে। তার মধ্যে হচ্ছে একটাকে বলে হচ্ছে লিভিং রুট ব্রিজ, যেটাকে ব্যাম্বু ট্রেক নামেও পরিচিত, যেটা ট্রেক করতে কিন্তু বেশ সময় লাগে, মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে। ওটা অনেকখানি নিচে নামতে হয়, নামলে তবেই ওটা পাওয়া যায়। আর ওটা হচ্ছে পড়বে তোমার ডাউকি যখন তোমরা যাবে, বা মাওলিলং ভিলেজ যখন ক্রস করবে, তখন ওই ব্যাম্বু ট্রেকটা পড়ে আর কি। আর ওটার জন্য তোমাদেরকে একটা দিন গোটা রাখতে হবে, কারণ ওটা করতে কিন্তু সময় সাপেক্ষর ব্যাপার। তো অবভিয়াসলি যখন ট্রেক করতে যদি 5-6 ঘন্টা সময় লাগে, মানে আপ ডাউন মিলিয়ে, তো তাহলে ভেবে দেখো, তাহলে ওখানে তোমরা তো যতক্ষণ টাইম স্পেন্ড করবে সেটাও ওর মধ্যে ইনক্লুড করে নিও আর কি, টাইমের মধ্যে। তো আরেকটা যেটা আছে, যেটা আমরা আজকে যাচ্ছি এখন আর কি, সেটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজটা কিন্তু সরি, আমরা লিভিং রুট ব্রিজ না, মাই মিস্টেক, আমরা যাচ্ছি হচ্ছে ডাবল ডেকার ব্রিজ, যেটা দুটো আর কি ব্রিজ রয়েছে, একটা উপরে একটা নিচে, ওইটাতে আমরা যাচ্ছি। আর লিভিং রুট ব্রিজটা কিন্তু একটা সিঙ্গেল ব্রিজ। তো যেটা আমরা যাচ্ছি আজকে, যেটা ডাবল ডেকার ব্রিজটা, ওই ডাবল ডেকার ব্রিজটা কিন্তু চেরাপুঞ্জি থেকে অল্প খানিকক্ষণেরই রাস্তা, মোটামুটি ওই 40-45 মিনিটের রাস্তা। তা ওইটা ট্রেকটা করতে বেশিক্ষণ সময় লাগে না, ওটা একটুখানি রাস্তায় আর কি, মানে হার্ডলি হয়তো আধা ঘন্টা লাগে। তো ওটা তোমরা একদিনে কভার করে তো ডিফারেন্ট স্পট তোমরা ভিজিট করতেই পারো, কোনো অসুবিধা নেই তাতে। তো গাইস, এইটা হচ্ছে সেই ওয়াকাবা ফলস, যেখানে কালকে আমরা এসেছিলাম, তোমরা ওয়াটারফলটা তোমাদের দেখিয়েছি। তো এইখান অব্দি তোমাদেরকে লাস্ট দেখাতে পেরেছিলাম, কারণ এখান থেকে যখন আমরা বেরিয়েছি তখন প্রায় অন্ধকার হয়ে গেছিলো পুরোপুরি। তো আজকে তোমাদের এই জায়গাটা, মানে এই পোর্শনটা আর কি তোমাদের দেখাবো বা এক্সপ্লোর করাবো, যে এখান থেকে চেরাপুঞ্জির রাস্তা কেমন দেখতে। তো দূরে দেখো ভ্যালিটা কি অপূর্ব লাগছে, অসাধারণ লাগে কিন্তু এই ভিউগুলো দেখতে। মানে এখান দিয়ে আমরা বাইক চালিয়ে চলে যাই ঠিকই, মানে আমার তো সামহাও ইচ্ছা করে যে এরকম জায়গায় একবার এসে চুপ করে বসে থাকি, মানে এই সাইলেন্সটা, এই যে পিসটা, এইটা এনজয় করি একবার। আর তোমরা এই রাস্তায় যারা ট্রাভেল করবে, এখানে কিন্তু প্রচুর ধাবার ঠিক না, মানে ওই আর কি খাবার জায়গা রয়েছে, মোদ্দা কথা এখানে খাওয়ার জায়গা প্রচুর রয়েছে। তো তোমরা যদি কেউ এখানে লাঞ্চ করতে চাও বা ব্রেকফাস্ট করতে চাও বা টুকিটাকি কিছু খেতে চাও, সেই অপশন কিন্তু এই রাস্তায় একদম ডেফিনেটলি অ্যাভেলেবেল। তবে এই রাস্তাগুলোয় কিন্তু বেশ ভালো ভালো টার্ন আছে, মানে এখনো পর্যন্ত যতটা আমরা এসছি সেখানে খুব খাড়া খাড়া টার্ন পাইনি, বাট এইগুলো রাস্তাটাতে বেশ ভালো ভালো টার্ন আছে কয়েকটা। একদম পাইনি তা বলবো না, বাট এতগুলো পাইনি পরপর। আমরা পৌঁছে গেছি হচ্ছে হোমস্টের কাছাকাছি, মানে কাছাকাছি কি পৌঁছেই গেছি আর কি, এটা উঠলেই হয়ে যাবে। আর এটা কতটা স্টিপ, তো এই যে পৌঁছে গেছি হোমস্টেতে। তো আজকের দিনের জন্য এইটা হবে হচ্ছে আমাদের স্টে। আর আমাদের যদি এখানকার একবার কুইক ওভারভিউটা দিই, তাহলে এখান থেকে দেখতে লাগছে কিছুটা জাস্ট এরম। তো সকালে যখন আমরা ঘুম থেকে উঠবো, আমাদের এই দিকে কোথাও একটা রুম হবে। যখন আমরা ফার্স্ট উঠার পরে ফার্স্ট যে সিনারিটা দেখবো সেটা হচ্ছে এইটা, কি সুন্দর। আর এই যে রাস্তাটা যাচ্ছে দেখছো, এই রাস্তাটা কিন্তু ওইভাবে ওই দিক দিয়ে চলে গেছে। জায়গাটা কিন্তু সত্যি বেশ ভালো। তো গাইস, ফাইনালি হয়ে গেছি হচ্ছে রেডি। আর এই যে দেখতে পাচ্ছ, আর এবার আমরা বেরোবো হচ্ছে ডাবল ডেকার ব্রিজ কভার করতে। আর
ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে ওই জায়গাটা শেয়ার করব কীরকম। আর একটা কেভও রয়েছে এখানে, এই কেভটায় যাবো, যেটা তোমাদের দেখাচ্ছিলাম একটু আগে, যেখান দিয়ে এই যে রাস্তাটা আসছে এটা একটা কেভের দিকে যায়, ওটাও যাব আমরা। তো চলো বেরোই এবার, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমরা বেরোচ্ছি এখন হোমস্টে থেকে, আর এখানে এখন উঠছে হচ্ছে আমাদের ভিডিও। এই দেখো বৌদি ভিডিও তুলছে। আর জাস্ট হোমস্টে থেকে বেরিয়েই এই পাশে হচ্ছে ওই কেভটা, যেটা বলছিলাম, কেভটা কি নাম, আরবা কেভ। হ্যাঁ, আরবা কেভ। এই যে জাস্ট হোমস্টে থেকে বেরোলাম আর বেরিয়ে লেফট টার্ন নিয়ে নিলাম। এই যে এখানে লেখা আছে দেখো, সোহরা আরবা কেভ। এই যে আরবা কেভ দিনছং সোহরা। তো এখানে হচ্ছে টিকিট কাটতে হয়। তো বাস আর হেভি ভেহিকেল 50, লাইট ভেহিকেল 2 হুইলার্স 20। তো তোমরা বাইক নিয়ে যারা এন্ট্রি করবে এখানে 20 টাকা হচ্ছে এন্ট্রি ফি দিতে হয়। আর ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর। আর এখানে এপ্রিল টু সেপ্টেম্বর 8টা থেকে 5টা, অক্টোবর থেকে মার্চ 8টা থেকে 4:30। তো বুঝে নিছো টাইমিংটা কীরকম এখানে। তো সুতরাং সেই টাইমটা মেনটেন করেই তোমরা এসো। আর এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে 20 টাকা করে আমাদের 3টে বাইকে 60 টাকা। তো গাইস, কেভের যে এই রাস্তাটা আরবা কেভ, এখান থেকে মানে গেট থেকে ঢুকে 1 কিলোমিটার মতো ভেতরে ঢুকতে হয় আর কি। তো এখান থেকে 1 কিলোমিটার আমরা রাইড করে তারপরে হচ্ছে কেভটা পাবো। আর এই রাস্তাটা কিন্তু হালকা একটু খোয়া পাথরের রাস্তা, একটু হালকা অফরোডিং আছে, মানে জাস্ট সেটা কোনো এফেক্ট পড়বে না, কোনো প্রবলেম নেই। কিছু কিছু জায়গায় এরকম ঢালাই আছে। অ্যাকচুয়ালি এটা টার্মেক রোডই ছিল দেখে যা লাগছে, তো সেটা এখন ওই দিকটা নষ্ট হয়ে গিয়ে এরকম হয়ে আছে। তো এই হচ্ছে সেই ভিউ যেখান দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে আরবা কেভের দিকে। মেঘালয় যারা যারা ভিজিট করতে চাইছো, তো ইন শর্ট বলে রাখি, মেঘালয় কিন্তু ইজ অল অ্যাবাউট 3টে জিনিস। লাশ গ্রিনারি, সেকেন্ড হচ্ছে ওয়াটারফল, আর থার্ড হচ্ছে কেভস। এই 3টে জিনিসই কিন্তু এখানকার স্পেশালিটি। আর ওয়াটারফলের কথা যদি বলি, ওয়াটারফল কিন্তু সবচেয়ে বেশি ভালো থাকে হচ্ছে বর্ষাকালে, মানে তখন ওদের ওখানে হচ্ছে পিক সিজন, মানে এখানে হচ্ছে পিক সিজন। তো বর্ষাকাল ছাড়া ওয়াটারফল তোমরা খুব একটা হয়তো পাবে না, মানে কালকে যেরকম তোমাদের দেখালাম আর কি। উইন্টারের টাইমে সব ওয়াটারফলগুলো ড্রাই হয়ে থাকে, মানে সাইডে হয়তো জল থাকে। তো যাই হোক, আর কেভ তো তোমরা সারা বছরই ভিজিট করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আর এই যে লাশ গ্রিনারির ব্যাপারটা, এটা কিন্তু তোমরা বর্ষাকালে তো ডেফিনেটলি ভালো পাবেই পাবে, আর রেস্ট অফ দ্য ইয়ারও কিন্তু বেশ গ্রিন থাকে। দেখছো গাড়ি কতটা চড়াইতে উঠছে। তো এই যে চলো আমরা পৌঁছে গেছি। এবার একটা পার্কিংয়ের জায়গা ঠিক করে খুঁজি, বাইকটা পার্ক করে তারপরে আমরা নামবো হচ্ছে কেভে। ওই যে 2 হুইলারের পার্কিং ওইদিকে। এসে পৌঁছে গেছি হচ্ছে আরবা কেভস। আর এই দেখো এখানে সব ডিটেলস লেখা আছে। আর এখান থেকে হচ্ছে 450 মিটারের একটা ওয়াক, এই যে দেখতে পাচ্ছ। তো চলো আমরা হাঁটতে থাকি, 450 মিটার আমাদের হাঁটতে হবে। আর একটা দোকানে আমরা হেলমেটগুলো রেখে দিয়েছি আর কি। তো গাইস, এখানে এসে আবার হচ্ছে টিকিট কাটতে হবে, মানে তখন বাইকের পার্কিং দেওয়া হলো, আর এখন হচ্ছে আমাদের পার্কিং মানে টিকিট কাটতে হবে। বাইকের টিকিট হলো এখন আমাদের টিকিট। টিকিট কাউন্টার। আর এখানে ফিল্ম শুটিংয়ের জন্য 10,000, ডকুমেন্টারি ফিল্ম বানালে 5,000, আর অ্যাডাল্টসের 50, চিলড্রেন্সের 10। তো আমাদের এখানে 50 টাকা করে 4 জনের টিকিট। চলো টিকিট কাটা হয়ে গেছে। আর এই হচ্ছে এন্ট্রি গেট, এন্টার করলাম আমরা। ডোন্ট ইউরিনেট ইনসাইড অর আউটসাইড দ্য কেভ। ওকে, তো
এখন এখান থেকে আমাদের 450 মিটার মতো হাঁটতে হবে, বাট ঠিক আছে, এইটুকু তো হেঁটেই নিতে পারি। আর ভেতরে ঢোকার পর ভিউটা ঠিক এইরকম। কি বৌদি, একদম তোমাকে দেখুন কেউ বলে ছাতা মাথায় হাঁটতে, কিরম লাগবে তোমার? হ্যাঁ, এটা গোলাপি টুপি। এই টুপিটা কোথায় গিয়ে নিয়েছিলে না, পুরীতে না? ইয়েস। এটা সেই পুরীর টুপি, লাস্ট ইয়ার আগে পুরী যাওয়া হয়েছিল তখন কেনা হয়েছিল। আমাদেরটাও রয়েছে, বাট আনতে ভুলে গেছি। যাই হোক, চলো এখন হাঁটতে থাকি আর অল্প অল্প করে তোমাদের দেখাতে থাকি। আপাতত পৌঁছেছি একটা ভিউ পয়েন্টে, আর ভিউ পয়েন্টের ভিউটা তোমাদের আগে একবার দেখাই। সেই কালকের মতো খাদের ওপর ঝুলছে ব্যাপারটা। তো ভিউ পয়েন্টের ভিউটা হচ্ছে ঠিক এই রকম। এই জিনিসটা কিন্তু পুরো হ্যাঙ্গিং, আর এখানে পাঁচিলগুলো তো উঁচু, মানে পাঁচিল না, মানে ব্যারিকেডগুলো উঁচু আছে বলে তো একটু ভয় লাগছে না। দেখো খালি কতটা ডিপ। They are also reaching today evening, no? জাস্ট লুক এট দিস। আর এখানে প্রচুর এখন প্রচুর ভিজিটার। আর জাস্ট লুক এট দিস, এটা কিন্তু একটা দেখে লাগছে ওয়াটারফলই হবে, যেটা এখন পুরোপুরি ড্রাই। বর্ষায় হয়তো এটা জলে ভরে যাবে। জাস্ট অসাধারণ জায়গাটা। আর ওইদিকে দূরে দেখা যাচ্ছে কোথাও একটা জল পড়ছে, ওইখানে এগুলো ওয়াটারফলই। তো চলো এখানে কয়েকটা ফটো নিই আবার বেরিয়ে পড়ি হচ্ছে কেভের দিকে। তো গাইস পৌঁছে গেছি হচ্ছে কেভের কাছে। আর এই যে এখানে লেখা আছে ওয়ে টু কেভ। গাইড পাওয়া যায়। দিস ইজ ওয়ান ওয়ে এন্ট্রি আর এক্সিট কেভ। আচ্ছা, এই যে এখানে লেখা রয়েছে আরওয়া কেভ। তো চলো এন্ট্রি করে নিই আমরা ভেতরে, আর দেখছি ভেতরে কতটা কি শ্যুট করা যায়। এই হচ্ছে কেভের ওভারভিউ ভিতরে, আর ভেতরে লিটারালি জল পড়ছে, ভেতরটা পুরো ভেজা, আর পা স্লিপ পড়ছে হালকা পাতলা। আরে এই হচ্ছে কেভের ভেতরে। তো গাইস কেভ কিন্তু বেশ অন্ধকার, আর সবচেয়ে বাজে বিষয়টা হচ্ছে কোথাও কোথাও জল তো আছেই, আর কিছু কিছু জায়গায় পাও স্লিপ করছে। যাই হোক সেটা না, বাট কেভটা বেশ মজাদার। এই যে আমরা এই দিক দিয়ে আসলাম, আর এখন যাবো হচ্ছে এই দিকে। তো এই যে দেখো কেভের এই দিকটা এরকম, এদিকটা করতে যেতে হবে আর এইদিকেও একটা রাস্তা রয়েছে কিন্তু ভিতরে। তো আমরা কোন দিকটা যাবো, কোন দিকে যাবো আমরা, কোন দিকটা চুজ করা যায়? বাদিকটাই যাই, এদিকে জল নেই। তো চলো এদিকে, কেন অন্ধকার কিছুই দেখানো যাবে না। সেখানে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করতে হচ্ছে। আর আমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে সেডিমেন্টারি রকস। বুঝতে পারছি টেক্সচারটা কীরকম, সেডিমেন্ট পরে 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 এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। এই দেখুন কীরকম টাইপের, আর এর ভেতরটাও কিন্তু ঠিক এক্স্যাক্টলি এইরকমই। এই দেখো, জানি না কতটা বুঝতে পারা যাচ্ছে, আশা করি বুঝতে পারছি। এই দেখো কিরকম টাইপের এগুলো সেডিমেন্ট। এই দেখো এখানে কত ফসিলসের প্রুফ রয়েছে,
দেখা যাচ্ছে। এই দেখো, তো যাই হোক, তো তোমাদের সেডিমেন্টারি রক্সটাও দেখিয়ে দিলাম। তো চলো, এখানে হাঁটা বড্ড কঠিন, দেখতেই পাচ্ছ কতটা নিচু এটা। তো এদিকটা আর ভিডিও করছি না, তাছাড়া অন্য কারো রয়েছে আর কি। তো গাইস, আমরা গেট থেকে অলমোস্ট বেরিয়ে এসেছি, একদম গেটের কাছেই। আর এই সাইডের ভিউটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখছো এখানে যে গেটটা, সেটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। আর এটাই কিন্তু এক্সিট গেট, ওয়ান ওয়ে এন্ট্রি, ওয়ান ওয়ে এক্সিট। আর এই সাইডটা জাস্ট দেখো, ফাইনালি চলে এলাম আমরা এক্সিটের কাছে। আর ভেতরে কিন্তু বাস বহুত গরম লাগছিল, কোনো ভেন্টিলেশন নিয়ে একটু হাওয়া নেই, পুরো কিনে গেছি। তো ফাইনালি চলে এসেছি বাইরে, এবার একটু দাঁড়াতে হবে। আর এদিকে বাইরে এসে একটা ডায়াগ্রাম দেখতে পেলাম, আমাদের দেখাই একবার। এই যে ডায়াগ্রাম শোয়িং ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল গ্যাস্ট্রোপড শেল। দেখো একটা ইয়ের উপরে উঠে নিশ্চয়ই। তখন বিশ্বদার বায়না, এখন স্পেশাল ছবি তুলে দিতে হবে। কোথায় উঠবে? আর এই যে এনার্জি ড্রিঙ্ক কোথায় গেল? স্টিং খেতে বাজে, বাট কিছু নেই যখন, এটাই তুলে নিই, খেয়ে নিই, তুলে নিই বলছি। তো গাইস, ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে আরওয়ার কেভস থেকে। আর এখন এখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে লিভিং রুট ব্রিজ। তো লিভিং রুট ব্রিজের ডিস্টেন্স আরওয়ার কেভস থেকে মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট মতো দেখাচ্ছে আর কি। আর জায়গাটা যদি তোমাদের বলি, মানে আমাদের যে হোমস্টেটা রয়েছে, তো ওই হোমস্টে থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, মানে আমরা হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট বাঁদিকে এসেই কেবে রাস্তায় ঢুকে এলাম। আর ওই রাস্তাটা গেটের দিকে না ঢুকে সোজা যে দিকে বেরিয়ে যাচ্ছে, ওই দিকেই কিন্তু আমাদের জার্নিটা করতে হবে হচ্ছে লিভিং রুট ব্রিজের দিকে যেতে। তো সেটার জন্য গুগল ম্যাপ অলরেডি সেট করে নিয়েছি আমরা। তো ম্যাপ অনুযায়ী মোটামুটি 30 থেকে 45 মিনিট মতো সময় দেখাচ্ছে আর কি। তো আরওয়ার কেভ থেকে মোটামুটি 5-6 কিলোমিটার মতো রাইড করে আমরা কিন্তু চলে এসেছি এরকম একটা জায়গায়। আর এই যে সিনারিটা তোমরা দেখছো আমার আশেপাশে, মানে সাধারণত কিন্তু এরকম সিনারি আমরা ইউজুয়ালি মুভিজে দেখে থাকি। আর মেঘালয় এসে আর কিছু হোক না হোক, সিনারি কিন্তু একদম মানে ব্যাপক দেখতে পাচ্ছি, যেদিকেই যাচ্ছি সিনারিজ কিন্তু খুব ভালো। আর স্পেশালি এখন যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, মানে তোমাদের ক্যামেরায় কতটা কীরকম কী লাগছে আমি বুঝতে পারছি না, বাট রিয়েল লাইফে যখন নিজের চোখে জিনিসটা দেখছি, জায়গাটা কিন্তু বেশ খুবই সুন্দর, মানে সিনারিজ একদম মুগ্ধ করে দেওয়ার মতো। তো গাইস, কিছু দূর এসে এরকম একটা রাইট টার্ন নিতে বলছে গুগল ম্যাপ আর কি। তো আমরা এই রাইট টার্নটা নিয়ে নিলাম, বাট জায়গাটার নামটা ঠিক এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি না কোথাও, এখানে ম্যাপেও দেখাচ্ছে না। বাট ম্যাপে এখানে দেখাচ্ছে কিছু দূর এসে একটা রাইট টার্ন। তো যাই হোক, গুগল যখন বলেছে রাইট টার্ন নিতে হবে, তো আমরা রাইট টার্ন নিয়ে নিয়েছি, কিছু করার নেই, বিকজ ম্যাপ দেখেই হচ্ছে আমাদের ভরসা এখানে। তো যাই হোক, চলো রাইট টার্ন আমরা নিয়ে এগোই। আর এখান থেকে ডিস্টেন্স বাকি রয়েছে দেখাচ্ছে হচ্ছে 11 কিলোমিটার। তো যাই হোক, তো তোমরা বুঝে নিয়ে 11 কিলোমিটার আগে কিন্তু তোমাদের একটা রাইট টার্ন নিতে হবে। যেদিন থেকে আমরা মেঘালয় স্টেটে এন্টার করেছি, মোটামুটি শিলংয়ের পর থেকে তোমাদের খালি আমি একটাই কথা বলে যাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর। তো সুতরাং এই জায়গাটা দেখো কি অদ্ভুত সুন্দর লাগছে, পুরো দু সাইডে পাহাড়, মাঝখান দিয়ে কেটে রাস্তা বার করা, মানে জাস্ট অ্যামেজিং লাগছে, অ্যামেজিং। মানে এতগুলো ট্রিপ করার পরেও এরকম সিনিক জায়গা সাইডে হয়তো আমরা কোথাও পেয়েছি। তো জায়গাটা কিন্তু মানে জাস্ট মন খুশ করে দিচ্ছে। তো যাই হোক, এখন প্রায় ঘড়িতে হয়ে গেছে 3টে, আর আমরা পৌঁছাতেই কিন্তু চলেছি
গাইস এসে পৌঁছে গেছি হচ্ছে আমার ডাবল ডেকার ব্রিজের ওইখানে, কিন্তু এসে জানতে পারছি যে এখান থেকে সিঙ্গেল ডেকার ব্রিজ যেটা সেটা ট্রেক করতে লাগবে প্রায় 1 ঘন্টা, আর ডাবল ডেকার ট্রেক করতে লাগবে প্রায় 2 ঘন্টা, মানে সিঙ্গেল ডেকার থেকে আরও 1 ঘন্টা রাস্তা। তো হয়তো আমরাই মিসক্যালকুলেশন করেছি, যাই হোক। তো এখন এইভাবে এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, আর এবার হেলমেট রাখারও জায়গা পাইনি, সঙ্গে করে নিয়ে যেতে হচ্ছে। ঠিক এরকম গাইস, এটা জাস্ট ডেঞ্জারাস ট্রেক, প্রায় 5000 সিঁড়ি, আর সিঁড়িগুলোর সাইজ দেখো জাস্ট। আর এখান থেকে জাস্ট লুক এট দ্য ভিউ, নো ডাউট খুব সুন্দর। চলো আরও নিচে নামি দেখাচ্ছি। How much steps? Very far. Still far? 15 to 20 minutes more. Oh my god. Let's look at the view. অবস্থা জাস্ট খারাপ। তো গাইজ অলমোস্ট আধা ঘন্টা ট্রেক করে নিচে নেমে আসার পর আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আর কি। নামতেই অবস্থা খারাপ, উঠতে কী যে হবে গড নোস। আর তোমাদের দিককার ভিউটা যদি একবার দেখাই, তো জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি এইরকম। The view is like this. এখানে কিন্তু একটা বড় ওয়াটারফল আছে, যেটা এই মুহূর্তে ড্রাই। আর উঠতে তো জান খারাপ হবেই, নামতেই পাও যেন কেঁপে যাচ্ছে, জানি না কী হবে। চলো রুট ব্রিজ অবধি পৌঁছাই, তারপর দেখাচ্ছি। তো ভাই এসে পৌঁছে গেছি ফাইনালি লিভিং রুট ব্রিজ, মানে সিঙ্গেল ডেকার ব্রিজ যেটা। আর একটু হাঁপিয়ে নিয়ে আগে আস্তে, ওটা পুরোনোটা। আর ব্রিজটা দেখবে, এই দেখো। তো গাইস এই হচ্ছে রুট ব্রিজের ভিউ। উপরে ওঠা কিন্তু খুব লিমিটেড লোকজন একবারে উঠতে পারে। আরে এত ব্রেক নেওয়ার টাইম নেই, দৌড়ে বেড়াচ্ছি আমরা। তো আমরা প্ল্যান করেছি আর উঠবো না, এই দিক থেকে ডাবল ডেকারের দিকেই বেরিয়ে যাবো। আর এখানে একটা ওয়াটারফল তো ডেফিনেটলি রয়েছে, দেখে তো তাই লাগছে। ঠিক এইরকম ভিউ। আর দেখো পিছনে আরো কত লোকজন ওয়েট করে আছে। আমরা এখন শুরু করেছি হচ্ছে উপর দিকে ওঠা। ডাবল ডেকার ব্রিজ যাওয়ার টাইম নেই, ফিরতে অন্ধকার হয়ে যাবে। তো আমরা এখন রিটার্ন জার্নি শুরু করেছি। আর তোমাদের যদি একবার একটা ট্রেলার দেখাই, এইটা হচ্ছে আমাদের উঠতে হবে এখন। আর এইরকম অলমোস্ট 3500 সিঁড়ি। তো ভেবে দেখো, অবস্থা খারাপ হয়ে যাবে যারা আসছো। এটার জন্য একটা সারাদিন টাইম নিয়ে এসো। যাই হোক আমরা উঠি, এখান থেকে বেরাই। এখানে ব্লগ কন্টিনিউ করা পসিবল না, বেরিয়ে তারপরে কন্টিনিউ করবো। তো গাইস ফাইনালি এসে পৌঁছে গেছি হচ্ছে ওপরে। আর অবস্থা খুব খারাপ, মানে একদম হাওলাত খারাপ হয়ে গেছে। যাই হোক এখন উপরে উঠে এসে একটু খেতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর খাবার এখন রয়েছে হচ্ছে ডাল ভাত আর ডিম ভাজা। এখানেও সেম মুরগি খাচ্ছে, বিশাল তো খাবেই না বলেছিল, দাদা খাবার নিয়ে বাইরে হাঁটা দিচ্ছে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো বাড়ি থেকে, মানে হোটেলের দিকে আর কি। সবাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, মাঝখানে আর কিছু রেকর্ড করিনি অন্ধকারের মধ্যে, কারণ একই রাস্তা দিয়ে যাওয়া আসা। তো গাইস জাস্ট ভাবো কি ট্যালেন্ট মেটার। তো বলে না লোকে ট্যালেন্টের কোনো বয়স হয় না, লিটারালি তাই। এইটুকু একটা বাচ্চা মেয়ে এত সুন্দর গাইছে। তো যাই হোক চলো এখানে আর ব্লগটা কন্টিনিউ করছি না, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সো এবার আমরা এখান থেকে সোজা ঢুকে যাবো হচ্ছে হোটেলে, মানে হোমস্টেতে আর কি।
তো চলো এখানেই শেষ করি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে তো ভুলোই না। আর যারা মেঘালয়ে আসতে চাইছে তাদের সাথে অবশ্যই এটা শেয়ার করো। চলো, বাই বাই, রাইড সেফ অ্যান্ড টেক কেয়ার।